আমার কর্মজীবন শুরু হয়েছিল রেলের চাকরি দিয়ে। BRI KGPর আন্ডারে একটি ছোট পোস্টে চাকরি পেয়েছিলাম। আমাদের কর্মস্থল ছিল শালিমার, তবে মাঝে মধ্যে খড়গপুর, টাটানগর, সিনি, গীধনি, ভদ্রকেও কাজকর্ম নিয়ে যেতে হতো। কিন্তু সে যাওয়া নাম কা ওয়াস্তে। গেলুম, প্রচন্ড গতিতে কাজ করলুম এবং ফিরে এলুম। ঘোরা বেড়ানো কিছুই হতো না। তাই একবার আমরা বন্ধুরা মিলে ঠিক করলাম, কিছু না হোক এক রাত খড়গপুরে সোম সাহেবের বাংলোয় গিয়ে কাটিয়ে আসব। সাহেব প্রতি শনি রবিবার কলকাতার বাড়িতে চলে আসতেন। আমরা সাহেবের অনুমতি নিয়ে এক রাত তারই বাংলোতে থাকবার ব্যবস্থা করলাম। সঙ্গী ছিলাম 4 জন, হিরু, আমি, রবি এবং মুন্না। তখন আবার পৌষ মাস, কন কন করছে ঠান্ডা। আমরা খাওয়া দাওয়া সেরে বেলা 10টা-11টা নাগাদ ট্রেনে চেপে খড়গপুরের দিকে রওনা হলাম। সন্ধ্যের আগেই খড়গপুরে পৌঁছালাম আমরা। স্টেশন থেকে নেমে হাঁটা পথে আমরা যখন সোম সাহেবের বাংলোর দিকে যাচ্ছি, তখন হঠাৎ বিনোদের সঙ্গে দেখা। বিনোদ আর আপ্পারাও ছিল সোম সাহেবের ট্রলিম্যান। এরা দুজনেই আমাদের পূর্ব পরিচিত। আমাদের দেখে বিনোদ বলল, আরে কি ব্যাপার আপনারা? আমরা ভেবেছিলাম বিনোদ বোধহয় আমাদের খাতির করে নিয়ে যাবে বলে আসছে। তার জায়গায় এরকম প্রশ্নে চমকে উঠলাম। বললাম, কেন, তুমি জানো না আমরা তো আজ রাত্রে সাহেবের বাংলোয় থাকবো। সাহেবের বাংলোয়? মাথা খারাপ নাকি? সাহেব আজ পর্যন্ত নিজের ছেলেকেই এখানে আসতে দেননি। কিন্তু সাহেবের সঙ্গে তো কথা হয়ে গেছে, উনি অনুমতি দিয়েছেন। ও, তা কই সেরকম কিছু তো উনি বললেন না আমাদের। হয়তো বলতে ভুলে গেছেন। বিনোদ একটু চিন্তাগ্রস্ত হয়ে বলল, তাহলে তো মুশকিলই হলো। মুশকিল কিসের? সাহেব চাবি দিয়ে যাননি? না না, তা নয়, ডুপ্লিকেট চাবি তো আমার কাছে থাকেই, কিন্তু আপনাদের অসুবিধা হয়ে যাবে খুব। ওখানে কি আপনারা থাকতে পারবেন? হিরু বলল, কেন, কি ব্যাপার? থাকতে পারবো না কেন, কি হয়েছে ওখানে? সাহেব আজ ছুটির পর বাড়ি যাবেন বলে রওনা হয়েছিলেন, কিন্তু একটু আগেই স্টেশন থেকে ফিরে এসেছেন তিনি। সিনিতে ব্লক জিএম আসবেন, তাই ভাবছি সাহেবের সঙ্গে ওই বাংলোয় আপনারা কি করে থাকবেন। আমরা 4 জনেই লাফিয়ে উঠলাম শুনে। অসম্ভব! কেননা সোম সাহেব অত্যন্ত ভারিক্কি এবং বদমেজাজি লোক। ওর স্ত্রীপুত্র পরিজনরাও বাঘের মতো ভয় করে সোম সাহেবকে। আর আমরা যারা তার অধীনে অনেক ধাপ নিচুতে কাজ করি, আমাদের কাছে তো উনি এক মূর্তিমান বিভীষিকা। বিশেষ করে আমাদের সঙ্গে সাহেবের ফেস টু ফেস কথাও হয়নি। আমাদের সুপারভাইজার বলে কয়ে রাজি করিয়েছিলেন সাহেবকে। এখন কোন সাহসে আমরা তার সামনে গিয়ে দাঁড়াবো? এবং গেলেও লাভ কি হবে? আশ্রয় তো পাবোই না, উল্টে 1000 রকম কাজের ফিরিস্তে চেয়ে অপমান করে দাঁড়িয়ে দেবেন। আমি বললাম, না, যে লোকের চোখের দিকে তাকাতে সাহস হয় না, তারই সঙ্গে একত্রে এক রাত এক আশ্রয়ে থাকা আমার পক্ষে অসম্ভব। আমরা অনেক আশা নিয়ে এখানে এসেছি, এক রাত একটু আনন্দ করে কাটাবো বলে। কোথায় একটু হই হুল্লা করবো, এ ওর পেছনে লাগবো, গলা ছেড়ে গান গাইবো, কিন্তু এখানে আশ্রয় পেলেও সেসব তো হবেই না। উল্টো চোরের মতো মুখ বুঝে ভয়ে ভয়ে থাকতে হবে। বিনোদ বলল, আমিও তাই বলি, আপনারা বরং অন্য কোথাও চলে যান। মুন্না বলল, তা অন্য কোথায় যাব বলুন? হয় হোটেলে উঠুন, নয়তো এক্ষুনি বোম্বে এক্সপ্রেস আসবার সময় হয়ে গেছে। ওই গাড়িতে চেপে আপনারা সোজা ঝাড়গ্রামে চলে যান। ঝাড়গ্রাম এসে অনেক ভালো জায়গা, বুঝতে পেরেছেন? খুব ভালো লাগবে আপনাদের, ঘুরে বেরিয়ে শান্তি পাবেন। বিনোদের কথায় আমাদের মন কিন্তু সায় দিল না।
আমরা যখন কি করব কি না করব ভাবছি, তেমন সময় সাহেবের আর এক ট্রলিম্যান আপ্পারাও এসে হাজির। এই যে আপনারা সব এসে গেছেন দেখছি, কতক্ষণ এসেছেন? সবে এসেছি, কিন্তু তুমি কি করে জানলে আমাদের আসবার কথা? সাহেবের মুখে এখনই শুনলাম। সাহেব বললেন, আমি সকালে বলতে ভুলে গেছি, ছোড়াগুলো এক্ষুনি হয়তো হাজির হবে, ওদের আজ এখানে আসবার কথা। তা আমি যখন এখানে ফিরে এসেছি তখন ও চারটেতে তো এখানে থাকতে পারবে না, তার চেয়ে ওদের ইদায় ছেড়ে দিয়ে আয় যা। আমরা পরস্পরের মুখ চাওয়াচাই করতে লাগলাম। ইদায় ছেড়ে দিয়ে আয় কি রে বাবা? আপ্পারাও বলল, চলুন আপনাদের ইদায় ছেড়ে দিয়ে আসি। ওখানে সাহেবের বোনের বাড়িতে আপনাদের নেমন্তন্ন। সাহেব ফোনে বলে দিয়েছেন ওদের। ব্যাপারটা খুবই গোলমেলে ঠেকলো আমাদের কাছে। সাহেবের বোনের বাড়িতে নেমন্তন্ন, যাদের কখনো চোখেই দেখিনি তাদের বাড়িতে কোন সুবাদে নেমন্তন্ন খেতে যাব? বিনোদ বলল, না না, লজ্জা পাওয়ার কিছু নেই। সাহেব এমনিতে বদমেজাজি লোক হলেও সাহেবের মন কিন্তু খুবই ভালো। এখানে যখন থাকা হবে না তখন ইদায় আপনাদের যেতেই হবে। কিন্তু ওখানে থাকতে পেলে খাবেনটা কি? কোনো হোটেল তো নেই, সেই জন্যই এই ব্যবস্থা। তবে ইদায় কি আপনারা থাকতে পারবেন? আমি এবার অধৈর্য হয়ে বললাম, আচ্ছা সেই থেকে যে তোমরা ইদা ইদা করছো, ইদাটা আসলে কি? ও মা, সে কি ইদা জানেন না আপনারা? না, জানলে জিজ্ঞেস করবো কেন? হিরু বলল, কোন বাংলো জাতীয় কিছু নিশ্চয়, তাই না? বাংলো কেন হতে যাবে বলুন? ইদা হচ্ছে এখানকার একটা জায়গার নাম, ভালো নাম ইন্দা, এর কাছেই পীর বাবা। তাহলে যাওয়া যাক। বিনোদ বলল, তাও তো যাবেন, কিন্তু বলেই বলল, আচ্ছা আসুন তো আগে, তারপর দেখা যাবে। এখন চলুন ওই দোকানটায় বসে একটু চা খাওয়া যাক। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছিলাম সেখানে একটি চায়ের দোকান ছিল। বিনোদ আর আপ্পারাও আমাদের সেই দোকানে বসিয়ে চা বিস্কুটের অর্ডার দিল। বিনোদ বলল, আসলে ইদায় যেখানে সাহেব আপনাদের পাঠাচ্ছেন সেখানে রাত্রিবাস করবার কথা আমি অন্তত আপনাদের বলতে পারবো না। সে কি, কেন? আপ্পারাও বিনোদকে বলল, ওই বাড়িতেই যে সাহেব ওদের পাঠাচ্ছেন তার কি মানে? আগে বাড়িটা দেখা যাক। সাহেবের বোনের বাড়িতেও তো থাকতে দিতে পারেন নাকি? বিনোদ বলল, না না, অত সস্তা নয় রে, ওরা সেই লোক নাকি? ওদেরই নাকি থাকতে জায়গা কুলোয় না, আবার অন্য লোককে থাকতে দেবে? আর নেমন্তন্নের কথা বলছো, সে তো এক সাহেবের অনুরোধ। সাহেব নিশ্চয়ই ফোনে বলে দিয়েছেন যা খরচা হয় দিয়ে দেবেন। আমরা সব শুনে চা খেতে খেতে বললাম, আপ্পাদা, আমাদের আর খড়গপুর বেরিয়ে কাজ নেই, আমরা পরে ট্রেনেই কাটছি। তুমি গিয়ে বরং সাহেবকে বলো যে আমরা আসিনি। বিনোদ বলল, না না, সেটা ঠিক হবে না। অনেকক্ষণ ধরে আমরা এখানে বসে কথাবার্তা বলছি, যদি কেউ দেখে থাকে বা সাহেবের কানে ওঠে তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। মিথ্যা কথা বলার জন্য আমাদের বকাবকি করবেন সাহেব। তাছাড়া ওখানে আপনাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা হয়েছে, ওসব যদি নষ্ট হয় তাহলে না এসে কথার খেলাপ করার জন্য আপনারাও কি রেহাই পাবেন? সত্যি বলতে কি, আমাদের সব আনন্দই তখন মরে গেছে। চা খেয়ে আমরা বিনোদ আর আপ্পারাওকে অনুসরণ করলাম। রাতের অন্ধকারে আমরা লাইন পেরিয়ে গোলবাজার হয়ে পীর বাবা ঘুরে ইদায় পৌঁছলাম। ইদায় সাহেবের বোনের বাড়িতে আমাদের পৌঁছে দিয়ে বিনোদ আপ্পারা দুজনেই বিদায় নিল। সাহেবের বোন ভগ্নিপতি দুজনেই যথেষ্ট সমাদর করে বাড়ির বৈঠকখানায় আমাদের বসালেন। তারপর এ কথা সে কথার পর বললেন, দেখো বাবারা, সাহেব তোমাদের এখানে তো পাঠিয়ে দিয়েছেন, কিন্তু অসুবিধা হচ্ছে এই যে
আমাদের তো ভাড়া বাড়ি, নিজেদের থাকতে কুলোয় না। তোমরাও আবার একজন দুজন নও, চারজন, কি করে থাকতে দেই বলো তো? তবে মাস 6 হলো কাছাকাছি আমরা একটা বাড়ি তৈরি করেছি, কিন্তু বাবা ওই বাড়িতে গৃহপ্রবেশ করে এক রাতও থাকতে পারিনি আমরা। সে এমনই উপদ্রবের বাড়ি যে সে বাড়ি ছেড়ে পালিয়ে আসতে পথ পাইনি। তোমাদের থাকার জন্য সেই বাড়িটা আমরা ছেড়ে দিতে পারি, কিন্তু বাবা তোমরা কি থাকতে পারবে সেখানে? আমি বললাম, সাহেব কি জানেন যে ওটা ভূতের বাড়ি? তা জানে না, সবই জানে। তাহলে উনি জেনে শুনে ওই বাড়িতে আমাদের পাঠাচ্ছেন কেন? সে কথা তোমাদের সাহেবকে জিজ্ঞেস করো। তবে বাবা সাহেবকে তোমরা তো ভালো করেই চেনো, ও আবার এসব ভূত প্রেতে বিশ্বাস করে না। আমরা যেই না বলেছি যে ওই ভূতের বাড়িতে ছেলেগুলো থাকবে কি করে, অমনি আমাদের একটা তেরে ধমক বলল, ভূতের নিখুঁজি করেছে, আসলে তোমরা নিজেরাই ভূত, বুঝতে পেরেছো? তাই নিজের বাড়ি ফেলে রেখে ভাড়া বাড়িতে বাস করছো। রবি বলল, তাহলে ও বাড়িটা আপনার বিক্রি করে কেন দেননি? কে কিনবে বলো? সবাই তো জেনে গেছে ও বাড়ির ব্যাপার। আমি বললাম, আমরা 4 জন আছি, পারবো না একটা রাত ওখানে কাটাতে? কাল সকালে আমরা ঘর ছেড়ে দেব, তারপর সারা দিন ধরে খড়গপুরটা ঘুরে দেখে বিকেলে গাড়িতে চলে যাব। থাকতে পারলে তো ভালোই, তবে কিনা যদি ভয় পাও তাই আগে থেকে সাবধান করে দিচ্ছি। পরে যেন আবার বলো না যে আমরা তোমাদের বিপদে ফেলবো বলে ওই ঘরে পাঠিয়েছি। আমরা তখন সবাই একমত হয়ে বললাম, ঠিক আছে। একটা রাত বই তো নয়, আর 4 জন যখন আছি তখন থেকেই দেখি না এক রাত, হয়তো একটু ভয় ডর পাবো, তাই বলে সত্যি সত্যি ভূতের সাথে গলা টিপে মেরে ফেলবে না আমাদের। দেখো বাবা, কি কুক্ষণে যে জমিটা কিনেছিলাম, কত শান্তি সত্যায়ন করালাম, কত কি করলাম, কিছুতেই কিছু হলো না। তা না হয় হলো, কিন্তু বাড়ির ভিতরে হয়টা কি? সে কথা জিজ্ঞেস করো না বাবা, যদি থাকো এক রাত তো বুঝবে। হিরু আর মুন্না এতক্ষণ চুপ করেছিল, সব শুনে বলল, হলো ভালো, কোথায় এলাম একটু আনন্দ করতে, তার জায়গায় ভূতের বাড়িতে থেকে প্রেতের সঙ্গে মোকাবেলা করতে হবে। কি ঝকমারি করে না ঘর থেকে বেরিয়েছিল মাঝ, সবই কপাল, বুঝছিস? যাই হোক, আমরা সে রাতে সাহেবের বোনের বাড়িতে ভাজাভুজি, ফুলকপির তরকারি, লুচি আর ডিমের ডালনা খেয়ে নতুন বাড়িতে শুতে গেলাম। বাড়িটা ঠিক ইদায় নয়, পীর বাবায়। সাহেবের ভগ্নিপতি নিজে গিয়ে আমাদের ঘরের চাবি খুলে ঢুকিয়ে দিলেন। চমৎকার একতলা নতুন বাড়ি, ঘরে খাট, বিছানা, মশারি সবকিছুই আছে। জলকল ও বাথরুমের ব্যবস্থাও ভালো। এই বাড়িতে এসেই যেন স্বস্তির নিঃশ্বাস ফেললাম আমরা। হোক ভূতের বাড়ি, তবু বাড়ি তো, শান্তিতে থাকা যাবে, অ্যাটলিস্ট শান্তিতে থাকা যাবে। এই বাড়ি এবং ঘর যেন আমাদের সুখের স্বর্গ বলে মনে হলো। আমরা দরজায় খিল দিয়ে বিছানায় বসে বেশ মনের আনন্দে হইহুল্লোড় আরম্ভ করে দিলাম। মুন্না যত রকম হিন্দি সিনেমা দেখেছিল তার সব গান এক এক করে গাইতে লাগলো। প্রচন্ড শীতের জন্য জানালা দরজা বন্ধই ছিল। এমন সময় মনে হলো কে যেন বাইরে থেকে টক টক শব্দ করলো জানলায়। আমরা হট্টগোল থামিয়ে জানলা সোম সাহেবের সঙ্গে দেখা, ওর মুখেই তোমাদের আসার কথা শুনলাম। তোমরা সব কিভাবে আছো না আছো তা একবার দেখে আসতে বললেন আর কি। তবে বাবা, এই বাড়িতে তোমরা এক রাত কি করে কাটাবে তা ভেবে পাচ্ছি না আমি। এই বড় দোষাস্ত জায়গা, কবরখানার উপর বাড়ি তো,
ভীষণ উপদ্রব হয় এখানে। আমি সাহেবকে বললুম যে আপনি ঠিক করেননি স্যার, আপনি জেনে শুনে ওখানে পাঠালেন কি বলো ওদেরকে। তা উনি তো এসব মানেন না, তাই বললেন, আরে ছেড়ে দাও তো, 4-4টে ছোড়া রয়েছে, এক রাতেরই তো ব্যাপার, সে কি করবে ওদের বলো। তবু বাবা আমি বুড়ো মানুষ, সাহেব এসব না মানলেও আমি তো মানি, তাই বলছিলুম তোমরা এখানে না থেকে বরং আমার বাড়িতে চলে এসো। আমি বললাম, তাইজুদা, বাড়ি যখন আপনার কাছেই, তখন আপনি নিজেই যদি এক রাত আমাদের কাছে থেকে যান তাহলে খুব একটা খারাপ হয় না। আপনার বাড়ি যখন এখানেই, তখন অসুবিধার কিছু নেই তো, আমরাও আপনাকে পেয়ে পড়তে চাই। না হলে এই শীতের রাতে এমন একটা সুন্দর আস্তানা ছেড়ে কোথাও যেতে মন চাইছে না আমাদের। তাইজুদা বললেন, তোমরা তো বললে ভালো, আমি নিজে যেখানে তোমাদের থাকতে মানা করছি সেখানে আমি কি করে থাকি বলো তো। তা জানি না, যেভাবেই হোক আপনি থেকে যান না এখানে প্লিজ। তাহলে তো বাড়িতে একটু খবর পাঠাতে হয় বলে জানলার পাল্লাটা খুলে এদিক সেদিক তাকিয়ে দেখে কাকে যেন চেঁচিয়ে ডাকলেন, কামাল, এই কামাল। একটি অল্প বয়সের ছেলে রাস্তা দিয়ে যাচ্ছিল। এই ভূতের বাড়ির ভেতর থেকে রাত্রির বেলা তাইজুদাকে তার নাম ধরে ডাকতে দেখে ভূত দেখার মতো ভয় পেয়ে তেড়ে দৌড় লাগালো সে। এমন সময় দরজায় করোনার শব্দ। আমরা উঠে গিয়ে দরজা খুলেই অবাক। এ কি স্যার, আপনি? দেখি না সোম সাহেব নিজেই এসে হাজির হয়েছেন এই রাত দুপুরে, যা আমাদের স্বপ্নেরও অগোচর। বললেন, এখানে কোনো অসুবিধা হচ্ছে না তো তোমাদের? তবে আগেই বলে রাখছি, কারোর কথায় কান দিও না। ভূত প্রেত এখানে কিছুই নেই, সব আসলে বাজে কথা। আসলে এখানে একটা পুরনো কবরখানা ছিল, এখন সেটা আর ব্যবহার করা হয় না। তার একটা অংশ বিক্রি হওয়ার সময় আমার বোন ভগ্নিপতি খুব জলের দামে কিনে নেয়, তারপর বেশ মনের মতো করে এই বাড়িটাকে তৈরি করে। তাই স্বাভাবিকভাবেই স্থানীয় অন্য সম্প্রদায়ের লোকের মনে একটু ক্ষোভ দেখা দেয়। সেই জন্যই ওদের ভেতর থেকে কিছু লোক নানাভাবে ভয়টয় দেখায়, যাতে এখানে কোনো লোক রাত্রিবাস করতে না পারে। আরে তাইজুটা হচ্ছে একটা পাক্কা শয়তান, বুঝতে পেরেছ? এই হচ্ছে ওদের দলের লিডার, এই সবাইকে উস্কিয়ে ডেকে ডুকে আনে। তাইজুদা ফিক করে হেসে হাত কচলাতে কচলাতে বললেন, কি যে বলেন স্যার, আমি এই বুড়ো বয়সে আমার কি কোনো কাজ নেই? কেন মিছে মিছে আমার নামে বদনাম দিচ্ছেন আপনি বলেন তো? থাক, আর ন্যাকামি করতে হবে না। তুমি কি চিজ তা আমি জানি, বুঝতে পেরেছো তুমি? ওই জন্যই ওদের খবরাখবর নেওয়ার জন্য তোমাকে পাঠালাম। একটু নজর রেখো এদের, এক রাত থাকবে যেন ভয়টয় দেখিও না। আমি বললাম, স্যার, তাইজুদাকে আমরা আজকের রাতটুকুর মতো এখানে থাকবার জন্য বলেছি। না 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 না, তোমরা নিজেরাই থাকো। পরের বাড়িতে বাইরের লোক কখনো থাকতে দিও না, বাড়ি তো আমার নয়। কি ভাববে ওরা শেষকালে। তাছাড়া রাত দুপুরে এই বুড়ো ভাম যখন নাক ডাকাতে শুরু করবে, তখন ঘুমের 12টা তো বাজবেই তোমাদের। উপরন্তু ওকেই হয়তো ভূত ভেবে ভয় কাঠ হয়ে যাবে তোমরা। তাইজুদা বললেন, না 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 না, ঠিক আছে, আমি চলে যাই, কোনো ভয় নেই, সাবধানে থেকো সবাই, একটা রাত বই তো নয়। এই বলে চলে গেলেন তাইজুদা। সাহেবও চলে গেলেন। আমরাও আর বিলম্ব না করে 4 জনেই শুয়ে পড়লাম একত্রে। ভূতের বাড়ি তো, তাই অন্ধকার না করে আলো জ্বেলে শুলাম। আমরা শোয়ার পর সবে একটু ঘুম ঘুম ভাব এসেছে, এমন সময় হঠাৎ সদ্যজাত শিশু কণ্ঠের এক পরিত্রাহী চিৎকারে ঘোর ছুটে গেল আমাদের। ধর্মর করে উঠে বসলাম 4 জন। কোথা থেকে আসছে শব্দটা? মনে হচ্ছে বাথরুমের ভেতর থেকে। ছুটে গিয়ে বাথরুমের দরজা খুললাম, দেখলাম কোথায় কি, কিন্তু দরজা খোলার সঙ্গে সঙ্গে চিৎকারটা যেন আরো বেড়ে গেল। সে কি দারুণ কান্না, একটানা চিৎকার যাকে বলে। আমরা কানে হাত চাপা দিলাম। বেশ কিছুক্ষণ কান্নার পর আস্তে আস্তে মিলিয়ে গেল শব্দটা। একসময় বাইরে থেকে কে যেন ডাকতে লাগলো, হাসান,
হাসান, হাসান রে, এ হাসান। আমরা ছুটে গিয়ে জানলা খুললাম, কিন্তু কই, কোথায় কে? কেউ তো কোথাও নেই। এদিকে ঘরের কোণ থেকেও একটা চাপা আর্তনাদ কানে এলো। কে যেন যন্ত্রণায় কাতরাচ্ছে। হায় আল্লাহ, কি কষ্ট! ও ও, মরে গেলাম। ঘরের মধ্যে আমরা ছাড়া দ্বিতীয় কোনো প্রাণী নেই, অথচ ঘরের কোণ থেকে ওইভাবে কার আর্তস্বর ভেসে আসছে। একসময় দেখলাম ঘরের কোণের মেঝেটা কিরকম ঢিবির মতো উঁচু হয়ে উঠল, আর সেই সঙ্গে ওরে, আমার হাতে খুব লাগছে রে। ও বাবা গো, আমার হাতের উপর দিয়ে কে দেয়াল তুলেছে। আমি হাত নাড়াতে পারছি না। ওপাশের দেয়ালের গা থেকেও একই রকম চাপা কান্না শোনা যেতে লাগলো। ও, আমার বুকে ইট গেঁথেছে কে? ও গো, তোমাদের পায়ে পড়ে তোমরা এগুলো ভেঙে দাও। এই দেখো, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এই প্রচন্ড শীতেও আমাদের সর্বাঙ্গে ঘাম ছুটছে। তখন কি যে করব কিছু ঠিক করতে পারছি না। চারদিক থেকে কান্না স্বর ভেসে আসছে, করুণ ক্রন্দনে ভরে উঠছে গোটা ঘর। আমরা পালাবো বলে দরজা খুলে বাইরে বেরোতে গিয়েই দেখি দালানের সিঁড়ির কাছে একটা কফিন কে যেন শুইয়ে রেখে গেছে। কিন্তু কে রাখলো? দরজা তো ভেতর থেকেই বন্ধ। এমন সময় দরজায় করোনার শব্দ। মুন্না ছুটে গিয়ে খিল খুলতেই দেখা গেল তাইজুদাকে। আমাদের অবস্থা দেখেই তাইজুদা বললেন, ভয় নেই, আমি এসে গেছি। তোমাদের আগেই বলেছিলাম যে এখানে রাত্রিবাস করা যায় না, এ অত্যন্ত খারাপ জায়গা। তবু তোমরা যেমন শুনলে না, তেমনই ফল বোঝো। আমি বললাম, তাইজুদা ওই দেখুন একটা কফিন, কে এসে রেখে গেছে এখানে? সেদিকে তাকিয়েই রেগে উঠলেন তাইজুদা। কে কে এটাকে এখানে নিয়ে এসেছে? তা তো জানি না, এটা তো ও ঘরের মেঝেই পোতা ছিল। তাইজুদা কি বলছেন আপনি? ঠিকই বলছি, দেখবে এসো। আমরা তাইজুদার সঙ্গে পাশের ঘরে গেলাম। গিয়ে দেখলাম সত্যি সত্যি সেখানে সিমেন্টের মেঝে খুঁড়ে কে যেন বের করে এনেছে কফিনটা। তাইজুদা ছুটে গিয়ে কফিনের ঢাকা খুলে ভেতরটা দেখে নিয়েই বললেন, হ্যাঁ ঠিক আছে, চলো ওটাকে আবারও ঘরে পুঁতে রেখে আসো। ততক্ষণে আমরা আর আমাদের মধ্যে নেই, কেননা তাইজুদা কফিনের ঢাকা খুলতেই দেখলাম তাইজুদার মৃতদেহটা কফিনে শোয়ানো। অবাক কাণ্ড! তাহলে আমাদের সামনে এই যে যিনি দাঁড়িয়ে আছেন, ইনি তবে কে? এমন সময় হঠাৎ সোম সাহেব এসে পড়লেন তাই রক্ষে। সোম সাহেব বললেন, আবারও তাইজুদ্দিনটা এসব আরম্ভ করে দিয়েছে। ওর বদমাইশে দেখছি এখনো গেল না। থাক, চলে এসো তোমরা। দারুণ ভয় পেয়েছো মনে হচ্ছে। আমার ওইখানেই চলো, এ নাও চাবি। আমি সিনি যাচ্ছি, ওখানে ব্লক আছে। তোমাদের এখানে পাঠানোই আমার ভুল হয়েছিল। আমরা মন্ত্রমুগ্ধের মতো সোম সাহেবকে অনুসরণ করলাম। স্টেশনের কাছাকাছি এসে সোম সাহেব অন্ধকারে হেঁটেই ইয়ার্ডের দিকে চলে গেলেন। আমরা সোম সাহেবের বাংলোয় যখন এসে পৌঁছলাম তখন শেষ রাত। সেখানে গিয়েই এক মর্মান্তিক দুঃসংবাদ পেলাম। আজ বিকেলে বাড়ি ফেরার পথে ট্রেনের মধ্যে হার্ট অ্যাটাকে মারা গেছেন সোম সাহেব।